রাস্তা পার হবার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলেই না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদে তবু খাড়া দুপুরে তাপ করা। বোরকা হেজেবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা ছাত্রলীগ, যাদেরকে দেশের সংখ্যাগোষ্ঠীর অগ্রদূতের নাম দেওয়া হয়েছে, তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘা খানেক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্য এ ক্ষেত পরিষ্কার বরবাদ করাও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী, উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তুর ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই এক দল পঙ্গপালের সমান। আম্মার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ অন্তু জানে। কোনো জরুরি কাজটা কিছু না, কিন্তু ছাত্র নেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঁঝালো রোদে ক্লাস শেষে বাড়ি ফিরে সে অবশ্যই একটি জরুরি কাজ পেল। তাকে দেখতে আসা হয়েছে। প্রায়ই হয় এমন আজকাল। তাতে তার মেজাজ খারাপ হলে কারো কিছু করার নেই। এটা নিয়ম। মেয়ে যুবতী হলে দেখতে আসা হবে, কিন্তু সমস্যা অন্তুর অন্য কোথাও। পাত্রী দেখতে আসা মানুষদের পাত্রী দেখার পদ্ধতি চমৎকার। অন্তু শুনেছে আগের জামানায় এভাবে দাসী কেনা বেচা হতো। মেহমান মোট 6 জন। পাত্রের মা, ফুপু, বড় বোন, চাচা, ফুপা ও ঘটক। অন্তুকে কোনোরকম বোরকা খুলিয়ে রাবেয়া নিজের একখানা নীল ও গোলাপির মিশেল রঙা শাড়ি পরালেন। গুরুজনরা বলে গেছেন, পাত্রী দেখাতে শাড়ির বিকল্প নেই। নতুন বউ যেমন হয় ওভাবে মেয়েকে পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয়। তাহলে চোখে বিঁধে যায়। তারা আন্দাজ করতে পারে বউ হলে বুঝি এমনই লাগবে। অন্তুর কথা মতো পুরুষ দুজন বারান্দায় অবস্থান নিল, কিন্তু জানালা দিয়ে উকিঝুঁকি দেয়া চলমান। অন্তু এগুলো অপরিচিত মানুষের সম্মুখে অস্বস্তিতে কাতর হয়ে বসে রইল। নজর স্থির রইল মেঝেতে। প্রথমে কিছু সাধারণ জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু পাত্রের ফুপু সচেতন নারী। তিনি উঠে এসে চট করে অন্তুর মাথা থেকে শাড়ির আবরণ সরিয়ে খোপাটা খুলে ফেললেন। একরাশি সামান্য কোকড়া কোমর ছোঁয়া চুল বিছিয়ে পড়ল পিঠের ওপর। অন্তু তখন রাবেয়ার দিকে তাকায়। রাবেয়া ভয় পান মেয়েকে। তার চেয়ে বেশি সেদিন মেহমানদের সামনে তাকে এতিমের মতো লাগলো। তার কিছুই করার নেই, যা হচ্ছে স্বাভাবিক। অন্তুকে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখা হলো। এত রূপসী কণে তাদের ছেলের পাশে পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করবে ভেবে তাদের চোখ চকচক করে উঠলেও নিয়ম তো নিয়মই। তারা পর্যবেক্ষণ জারি রাখল। এই যে অন্তুর দুটো ভুবন মাতানো চোখেই যে কেউ ঘায়েল। গায়ের রং মসৃণ ফর্সা, চেহারার উপর ছোটোখাটো মানানসই নাকখানা, সুডুল থুতনির উপরিভাগে মহান শিল্পীর পেন্সিলের আসরে তোলা ঠোঁট দুটো। কোনো যুবতীর ক্লান্ত গম্ভীর মুখখানাও বুঝি চোখ জড়ানো সুন্দর হয়। চুল ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে জাদুর লাঠির মতো চিকচিক করে উঠল রূপ। রূপ 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 কথার কোনো গম্ভীর রূপাঞ্জনা। রূপসী সব কন্যাই যে সুহাসিনী লাজুকতা হবে আছে নাকি? কেউ কেউ অন্তুর মতো কঠিন সৌন্দর্যের সত্ত্বাধিকারিণীও হবে, যাদের রূপের বিহমনে ডুবতে গেলে সঙ্গে কাঠিন্যের এক আঘাতও সহজভাবে গ্রহণ করতে পারতে হবে। অন্তুর থুতনি ধরে কান গাল মেপে দেখা হলো। এভাবে অন্তু মার্কেটে গেলে ম্যানিকুইনের শরীরে ঝোলানো পোশাকগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে কেনার জন্য। সে তীব্র অপমানিত বোধ করতে লাগলো। দুজন পরপুরুষ তাকে দেখার জন্য উকিঝুঁকি মেরে চেষ্টা ত্রুটি রাখছে না। আম্মুর ওপর ক্ষোভ তৈরি হলো। সে বাধা দেবার আগেই তার ঘাড় আলগা করে দেখা হলো হাত, পা এবং সবশেষে শাড়ি ও পেটিকোট উঁচিয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা। এটা বাড়াবাড়ি হলো কিনা বলা যাচ্ছে না, কিন্তু অন্তু একটানে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রের মা অবাক হলেন। রূপবতীর নির্ভেজাল গাম্ভীর্য এরপর কথাটিতে। তারপর বললেন, ওমা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? জি না, অপরাধ নয়, মূর্খতা। আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রঙওয়ালা মাংস বেশি হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন।
রাবেয়া বারবার এ নিয়ে চিন্তিত থেকে প্রেশার বাড়ান। মেয়েটার মুখের ভাষা কর্কশ, কার মতো হয়েছে তিনি জানেন না। তুমি তো চরম বেয়াদব মেয়ে। কোন দেশে কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? বড়দের মুখের উপর এরকম বদমাশের মতো কথা বলছো? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখব না? দেখবেনটা কিভাবে? ঠ্যাঙ্গের কাপড় তুলে মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কি না? এইভাবেই মেয়ে দেখে? তোমার কাছে মেয়ে দেখা শেখা লাগবে না। তুমি শিক্ষিত কিন্তু অসভ্য। ওই শিক্ষার কোনো দাম নাই, বুঝলা? মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবে। একটা মেয়েকে বউ করে বাড়িতে তুলবো দেখে শুনেই তো নেব নাকি? অন্তু শাড়ির আঁচলটা ভালো মতো শরীর ও মাথায় জড়িয়ে নিয়ে বলল, দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কি না, মাথার চুল টেনে টেনে দেখতে হবে, চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট, গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন, এটাই মেয়ে দেখা তো? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে, আমার কাছে তাই মনে হয়। রাবে অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার। অন্তুর অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা। ঘটক বলল, এ কেমন কথা কও মেয়ে? দেখতে এলে একটু ভালো কইরেই দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বড় অনীহার সাথে হতাশ হয়ে জবাব দেয়, বাড়ির বউ হব? কে বলেছে? সকল পণ্য এক বাড়িতে মাপলে পরিমাণ সঠিক আসবে না। আমি পাত্রপক্ষের মুখোপেক্ষী নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবেন না। আমি এখনও অন্যের মেয়ে, এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন। আমি দুঃখিত, এ বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই। পাত্রর মা অন্তুর মায়ের উদ্দেশ্যে তাচ্ছিল্যের সাথে মুখ বিকৃত করলেন। আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন, আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই ভালো জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। এই মেয়ে, তোমার অপমান করছি মানে? অপমান কই দেখলা? অন্তু দীর্ঘশ্বাস ফেলল। নেই, অপমান নেই। আমার ভুলভাল অসুস্থ মনোভাব। যাই হোক, আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু উঠে চলে যায় সেখান থেকে। এরকম ঘটনা প্রথম নয়, তার ভালো বদনাম আছে পাড়ায় এ নিয়ে। একবার একদল দেখতে এলো। অন্তুর সামনে ঘটক দেনা পাওনা মেটানো শুরু করলো। অন্তু হিসেব মেলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল। মেয়েটাকেও দেবে, এবং সেই আবার মেয়ের সঙ্গে অর্থও দেবে। কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তুর এই দ্বিধা শুনলে একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে এই যে অন্তু পরের ঘরে যাবে, চিরকাল খাবে, তার বিনিময়ে কিছু পয়সা তো অন্তুর সাথে দিতেই হয় অন্তুর বাপের। অন্তু তখন কি বলতো? সে বোধহয় বলতো, তাহলে ছেলেটার সঙ্গেই কিছু পয়সা দিয়ে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমি কামাই করে খাওয়াবো, সে শাড়ি গহনা পরে ঘর সামলাবে, রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার পা দুটো টিপে দেবে। অন্তুর এই মনোভাব রটলে সে শুধু পাড়া না, অঞ্চল বা জেলায় বদনাম হয়ে যেত। সমস্যা জটিল। রাবে অন্তুর রুমে এলেন মিনিট 20 পর। বোঝা গেল খুব কষ্টে পরিস্থিতি সামলে মেহমান বিদায় করে এলেন। অন্তু জিজ্ঞেস করলো, গেছে তারা? রাবেয়া থাপ্পড় তুললেন। একটা থাপ্পড় মারবো, বেয়াদব মেয়ে। দিন দিন বেলেহাজ হয়ে যাইতেছো তুমি। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্রর সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক নাই আমার? পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন, সে সবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোনো দিন? বেকায়দায় মেয়ে লোক জন্মেছে আমার পেটে। অন্তুর দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। আম্মা, তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা, তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এই জন্যই বলে তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা, তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলোর সাথে এমন হইল। পাড়ার লোকে খুব ভালো কয়েতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি, তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না, তা নিয়ে লোক কানাঘোষা শুরু করেছে। এই যে এসব আচরণ করিস, লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত, অন্ধ, তার আর টেবিলের উপর বই খাতা ছিটানো, শাড়িটা খুলে গোসলে যাওয়া দরকার। সেসব ফেলে সে আম্মুর গা ঘেঁষে বসে বলল, আম্মু, তুমি দুদিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না, আর এক মুঠো ভাত নিয়ে তোমার সান্ত্বনা দিতে আসবে না।
কিন্তু যখন তুমি কিছু উন্নতি করবে সেটাই কেবল মানুষের খোঁচা মারা আলোচনার বিষয় হবে। তাহলে যেই মানুষেরা তোমার কষ্ট আলোচনা করে না কিছু দেবার ভয়ে, তাহলে তোমার উন্নতির পথে তাদের আলোচনা তোমার কান কেন ছুবে? কেন?